বাড়িতে আসার পর তাকে মাদক খাইয়ে হোক, যে কোনো উপায় হোক, এই তিন দুর্বৃত্ত, যার বাবা তৃণমূলের পঞ্চায়েত সদস্য, ক্ষমতার জোরে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল। পুলিশের কি রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরে পৌঁছেছিল ভগবান জানে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রথমেই বলে দিলেন ওই নাবালিকা ওই ছেলেগুলোর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। ওই নাবালিকা নাকি পূর্ব থেকেই গর্ভবতী ছিল। কিন্তু আমরা যখন বিচার প্রক্রিয়া শেষ হলো, আমরা কি দেখলাম, ওই পঞ্চায়েত সদস্যের 5 বছর কারাদণ্ড, আর ওই 3 দুর্বৃত্ত, যার মধ্যে পঞ্চায়েত সদস্যর ছেলেও ছিল, আজীবন কারাবাস হয়ে গেল। অর্থাৎ তারা জীবদ্দশায় কোনোদিন আর বাইরের আলো দেখতে পাবে না। আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর অনুতাপ করা উচিত ছিল, নিজের লজ্জা পাওয়া উচিত ছিল, এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল যে আমি পুলিশের মিথ্যা রিপোর্টের উপর ভিত্তি করে আপনাদের মিথ্যা জানিয়েছি। আপনারা চিন্তা করুন, একটি নাবালিকা যখন মৃত হয়ে গেল, তার বাবা মায়ের মনে কতটা আঘাত লেগেছিল, তারপর আবার তারা কি আঘাত পেল যে এক রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজে মহিলা, তিনি গর্বের সঙ্গে বলছেন ওই মেয়েটি নাকি পূর্ব থেকে গর্ভবতী ছিল। আজকে আমরা পরিবর্তন সভার আহ্বান জানিয়েছি যে পশ্চিমবঙ্গকে আমরা 2011 সালে পরিবর্তন আমরা দেখেছি। মানুষ ভেবেছিল আমাদের উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গে কয়েক হাজার কারখানা হবে, হাজার হাজার বেকার যুবকদের চাকরি হবে, হয়েছে। যারা কোটি লক্ষ লক্ষ টাকা নেতাদের পকেটে ঢুকিয়ে দিয়েছে, পরীক্ষার নাম করে সাদা খাতা জমা দিয়েছে, তাদের চাকরি হয়েছে। এই জিনিস কিন্তু আমরা চাইনি, এই জিনিস পশ্চিমবঙ্গের মানুষ চায়নি। তারা চাইছিল সত্যিকারের পরিবর্তন, মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে যারা যেন থাকতে পারে, যেন বেকার ছেলেরা চাকরি পায়। আজকে লাল ভাই একটা কথা বলে গেল যে মুসলমানদের ভয় দেখানো হয়, এটা বাস্তব ঘটনা। 1986 সালে প্রথম যখন আমি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিই, তখন এই পশ্চিমবঙ্গে ছিল বামফ্রন্টের সরকার। আপনারা বিশ্বাস করুন, তখন কি ভয়াবহ অবস্থা, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কি অপপ্রচার, যে এরা ক্ষমতায় এলে মুসলমানদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে। আজকের যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি, তিনি বিগত 15 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। যখন বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে টাটাকে সরিয়ে দিল, সঙ্গে সঙ্গে মোদীজি টাটাকে আহ্বান জানালেন যে আমাদের ক্ষেত্র প্রস্তুত। টাটা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তার গাড়ি ব্যবসা শুরু করলো। সেই গুজরাটে এই এলাকার, শুধু এই এলাকার কেন, পশ্চিমবঙ্গের হাজার হাজার মা ছেলেরা গুজরাটের সুরাটে সোনার ব্যবসার সঙ্গে যুক্ত আছে। আমাদের গ্রামের, আপনার গ্রামের বা পাশের কোনো গ্রামে আপনি খবর নেন যে কারুর ভাই, বন্ধু, আত্মীয় স্বজন কিংবা কারুর মেয়ে জামাইকে নিয়ে সুরাটে সুখে স্বাচ্ছন্দ্যে আছে। সুরাট কিন্তু গুজরাটের একটা শহর।
গুজরাট থেকে কোনো মুসলমানকে বিতাড়িত করা হয়নি, যেখানে আজকে 25 বছর বিজেপি ক্ষমতায় আছে। তাই লালের কথা অনুসরণ করে আমি বলি, কারুর কোনো কিছু ভয় পাওয়ার নেই, কেউ কাউকে দেশ থেকে তাড়াবে না। আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক। মাননীয় প্রধানমন্ত্রী যে 18 তারিখে সিঙ্গুরের মাটিতে আসছেন, তার আগেই 17 এবং 18 তারিখে পশ্চিমবঙ্গের বুকে 4টে বড় রেল প্রকল্পের রেলের উদ্বোধন হচ্ছে। আলিপুরদুয়ার থেকে ব্যাঙ্গালোর, বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর, হাওড়া থেকে কামাখ্যা, জয়রামবাটি থেকে পুরুলিয়া মেমু, এই ট্রেনগুলোর উদ্বোধন হবে। এটা কি উন্নয়ন নয়? এটা কি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা নয়? রেল যত গড়াবে, উন্নয়নের চাকা তত দ্রুত গড়াবে। এটা যে শুধু ভারতবর্ষের ক্ষেত্রে নয়, যে কোনো দেশের ক্ষেত্রে। আজকে ভারতবর্ষের রেল প্রকল্প সুদূর মিজোরামে পৌঁছে গেছে। আপনারা জেনে সুখী হবেন, ব্রহ্মপুত্র নদের তলা দিয়ে টানেল তৈরি হয়েছে। সেই টানেলের ভেতর দিয়ে সড়ক পথ এবং রেলপথ দুটোই চালু হয়ে যাবে। আজকে আপনারা জানেন, বোম্বাইয়ের সাগরের ওপর এমন একটি ওভারব্রিজ তৈরি হয়েছে, যার ফলে রাস্তার দৈর্ঘ্য কয়েকশো কিলোমিটার কমে গেছে। আজকে আমরা কি দেখেছি? আজকে অনেকেই বলেন 100 দিনের কাজের টাকা কেন বন্ধ হলো, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ হলো। যে ব্যক্তি এখানে যারা উপস্থিত আছেন, যারা 100 দিনের কাজ করেছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি যদি দুটো কাজ করে থাকেন, দুটোর টাকা নিয়েছেন না 5টার টাকা নিয়েছেন? যে ব্যক্তি আবাস যোজনার ঘর পেয়েছেন, তিনি বলুন তো, তাকে 10,000 থেকে 15,000 টাকা কার্ড মানি দিতে হয়েছে কিনা? আমাদের গ্রামেরই 3টে এমন নজির আছে, যারা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ঘর তৈরি করতে পারেনি। ভিডিও যখন খালি ডেকে বাড়ালো যে ঘর কেন তৈরি করতে পারোনি, পরিষ্কার তৃণমূলের নেতার নাম করে বলে দিল, এরা আমাদের কাছ থেকে এত টাকা নিয়ে নিয়েছে, আমি ঘর করবো কোত্থেকে? তাহলে এটা শুধু একটা গ্রামের উদাহরণ। পশ্চিমবঙ্গের 80,000 বুথের কথা এবার চিন্তা করুন, যে কত লক্ষ কোটি টাকা কার্ড বানিয়ে এরা তুলেছে। বন্ধুগণ, আমরা আবার পরিবর্তনের ডাক দিচ্ছি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শুধু মন্তেশ্বর বিধানসভায় নয়, পশ্চিমবঙ্গে তাকে ক্ষমতায় নিয়ে আসুন। কেন্দ্র এবং রাজ্যে যদি সমান দুটো সরকার থাকে, কার্ড মানিয়ে ব্যাপার থাকবে না, উন্নয়নই উন্নয়ন হবে। আজকের যে রেল প্রকল্প জমি জটের জন্য আটকে আছে, সেই রেল প্রকল্প অতি দ্রুত চালু হয়ে যাবে। এই কথা বলে এখানে উপস্থিত প্রত্যেক মা বোনদের ভাইদের আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বরিষ্ঠ নেতা, আমাদের সিনিয়র কার্যকর্তা মাননীয় দেবপ্রসাদ চৌধুরী মহাশয়। বিশ্বরূপ দা আচ্ছা, পরিবর্তন সংকল্প সভা মন্তেশ্বর 3 নম্বর মণ্ডলের অন্তর্গত জামনা 2 নম্বর শক্তি কেন্দ্রের অধীনে শ্যামবাজারে যে কার্যক্রম আমাদের চলছে, পরিবর্তন সভা
এই সভা মঞ্চ থেকে আমার পূর্ববর্তী বক্তাদের মাধ্যমে লোকাল অনেকগুলো বিষয়ের ওপরে তারা আলোকপাত করেছেন। আমি বক্তব্যের শুরুতেই এই মণ্ডলের এবং জেলা বুথ স্তর পর্যন্ত শক্তি কেন্দ্রের প্রমুখ এই সমস্ত পদাধিকারী বৃন্দকে প্রথমেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। মঞ্চের সামনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত শ্রোতা বন্ধু ও আমাদের কর্মী বন্ধু রয়েছেন তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাই। এই বাজারে বিভিন্ন ব্যবসায় কর্মরত ব্যবসায়ী বৃন্দ ও বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা মণ্ডলী তাদেরকে গৈরিক অভিনন্দন জানাই। যান্ত্রিক যোগাযোগ মাধ্যমে আমার কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্মরতা মা ও পিতৃস্থানীয়দের বিনম্র শ্রদ্ধা ও সমবয়সীদের জানাই গৈরিক অভিনন্দন। আমার থেকে বয়সে ছোট তাদের জানাই স্নেহের আন্তরিক ভালোবাসা। এর পাশাপাশি তৎসহ অবিজেপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ যদি এখানে এই বাজারে উপস্থিত থাকেন আমি তাদেরকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানাই। পরিবর্তন সংকল্প সভা, এই পরিবর্তন সংকল্প সভা আজকে কেন করতে হচ্ছে? এই এলাকাটা মূলত হিন্দু এবং মুসলমানদের মিলিত যে সহাবস্থান আমরা জানি, তাই আমি বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, দাদা ভাই বন্ধু ভগ্নী যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কবিতা বলি। এই কবিতাটি হচ্ছে আজ থেকে প্রায় 1400 বছর আগের কবিতা। মোহাম্মদের অর্থাৎ হযরত মোহাম্মদের আপন খুল্লতাতো উমর বিন ই হাসান একজন গোঁড়া হিন্দু ও শৈব ছিলেন। তিনি বিখ্যাত কবিও ছিলেন। শিবের বন্দনা করে অনেক কবিতা ও গান রচনা করেছেন। তারই মধ্যে একটি শায়ের কুল অকুল গ্রন্থে
স্থান পেয়েছে। সেই কবিতার বঙ্গানুবাদ সারাটি জীবন যে মানুষ হয় পাপ অধর্মে করেছে ক্ষয়, সেও হবে যে ক্ষমার যোগ্য, তবে যদি অনুতপ্ত হয়। শুধু একবার শুদ্ধ চিত্তে ন্যায় যদি সে মহাদেবের নাম, সব পাপ হতে মুক্ত সে যদি শিবলিঙ্গে করে প্রমাণ, এ দিবাদিদেব লও হে জীবন, বিনিময়ে শুধু একটিবার নিয়ে চলো মোর ভারতবর্ষের এ দুনিয়ার শ্রেষ্ঠ তীর্থস্থান। আমি আর একটি কবির কবিতা উর্দুতে, ओ दिने हिजाजी के बेबक बेरा कसमल पे ठहरा, तैर जिसने सातों समुंदर पार होके ओ डूबे गंगा के दहनों में आकर। এর বাংলা তর্জমা কেউ করতে পারবেন? আমি জানি কেউ করতে পারবেন না। এই কবিতাটিও আনুমানিক 1500 বছর আগে, 14 থেকে 1500 বছর আগে, যার নাম হচ্ছে মৌলানা মোহাম্মদ আলী, তিনি তার কবিতার মাধ্যমে ভারতবাসীর প্রতি, শাশ্বত সনাতন ধর্মের প্রতি, ভারতবর্ষের পরম্পরার প্রতি, ভারতবর্ষের ঐতিহ্যের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। স্বাভাবিকভাবেই আজকে আমরা ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে রাষ্ট্রবাদী মুসলমান যারা এই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে দেশের সুখে দুঃখে গলা মিলিয়ে তিরঙ্গা ঝান্ডা কাঁধে নিয়ে পথে হাঁটান, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করেন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করেন, সেই সমস্ত জাতীয়তাবাদী দেশপ্রেমী মুসলমান ভাই বন্ধুদের আমি বিনম্র শ্রদ্ধায় তাদেরকে সম্মানিত করলাম। বিজেপি এলে মুসলমানদের এই দেশ ছেড়ে চলে যেতে হবে, মুসলমানদের কচুকাটা করা হবে, মুসলমানদের ঘর বাড়ি তছনছ করে দেওয়া হবে, এই ধরনের কুবাক্যের সম্মিলিত ভাষণ আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি, এবং বিজেপিকে প্রতিটি পদে পদে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভেদের বীজ বপন করে দিয়েছে। বিগত দিনে এই ভারতবর্ষে তথা পশ্চিম বাংলাতেও যে সুডো সেকুলারিজমে বিশ্বাসী যে সমস্ত অবিজেপি রাজনৈতিক দলের কাণ্ডারীরা, যারা শুধুমাত্র ধর্ম নিরপেক্ষ শব্দটিকে ব্যবহার করে আপনাদেরকে তেজপাতার মতো ব্যবহার করে প্রয়োজনে ফুরিয়ে গেলে আপনাদের আস্থা করে ফেলে দেবার এই যে নোংরা মানসিকতা নিয়ে বিগত দিনে রাজনীতি করে এসেছে,
আমি সেই সমস্ত রাজনৈতিক সঠতা প্রবঞ্চনার বিরুদ্ধে আমি আপনাদের কাছে সোচ্চার হতে চাই। আপনারা জানেন আমার পূর্ববর্তী বক্তারা যে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন, আন্তর্জাতিক স্তরে কিছু কিছু বক্তব্য রাখার প্রচন্ড প্রাসঙ্গিকতা থাকে। তাই আমি দেবপ্রসাদ চৌধুরী একজন দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আন্তর্জাতিক স্তরের প্রসঙ্গ তুলে আমি বক্তব্য রাখি। এটা আমার মূল এজেন্ডা। কারণ তৃণমূলকে গাল দিলাম, সিপিএম কে গাল দিলাম, কংগ্রেসকে গাল দিলাম, এই গাল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ আমি থাকতে চাই না। আমি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই। এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বন্ধুদেরকে কংগ্রেসের এবং সিপিএম এর কুকীর্তি, এই দেখুন আমি গুগল সার্চ করে নিয়ে এসেছি। দেশবাসীর সঙ্গে কেমন ভাবে প্রতারণা করে এসেছে এই কংগ্রেস নামক যে সর্বভারতীয় দীর্ঘ প্রাচীন কংগ্রেস দল, যে কংগ্রেস দল যার স্রষ্টা অ্যালান অক্টাভিয়ান হিউম তৎকালীন সময়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। তৎকালীন সময়ে সর্বভারতীয় সভাপতি হিসেবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম নিশ্চয়ই এখানে যারা প্রবীণ ব্যক্তি আছেন, রাজনৈতিক সচেতন, রাজনৈতিক বিচক্ষণতা যাদের আছে, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস দলের সৃষ্টির সময় সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, আর সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, একজন খ্রিস্টান। এই অ্যালান অক্টাভিয়ান হিউম তিনি ভারতের কল্যাণ করতে পারে না, তিনি ভারতের সর্বনাশ করেছেন। কিন্তু কংগ্রেস যে সমস্ত নেতারা করতেন মিথ্যার বেসাতি হয়ে, তারা বিগত দিনে রাজনীতি করে এসেছেন। আমার হাতে রয়েছে তথ্য প্রমাণ। সুডো সেকুলারিজমের বিশ্বাসী যে কংগ্রেস, কংগ্রেসের গর্ভজাত সন্তান আজকের তৃণমূল, কংগ্রেস থেকে বেরিয়ে এসে সেবা দল, এই রকম অনেকগুলি রাজনৈতিক দলের জন্ম হয়েছে। আর ভারতবাসীর সঙ্গে প্রতারণা করে তারা দীর্ঘদিন রাজনীতি করে এসেছে। আমি কি প্রমাণ এনেছি? আমাদের সাংবিধানিক যে পরিকাঠামো, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতির প্রতি আনুগত্য রেখে যে সরকারের নীতি নির্ধারণ করা উচিত, তা না করে আমি আপনাদের কাছে এই কাগজের মাধ্যমে তথ্য দিতে চাই। কংগ্রেস সরকারের 2008 সালের চাকরির তালিকা, রাষ্ট্রপতি ভবনে সচিবালয়ে মোট পদের সংখ্যা 49 জন, সেখানে মুসলিম ও খ্রিস্টান মিলে 45 জন, আর হিন্দু মাত্র 4 জন। উপরাষ্ট্রপতি সচিবালয়ে মোট পদ 7 জন, মুসলিম ও খ্রিস্টান 7 জন।
কোনো হিন্দু স্থান পায়নি। ক্যাবিনেট সচিবের মোট পদ 20 জন, মুসলিম ও খ্রিস্টান 19 জন, হিন্দু মাত্র 1 জন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মোট পদ 35 জন, মুসলিম ও খ্রিস্টান 33 জন, হিন্দু মাত্র 2 জন। রক্ষা মন্ত্রণালয়ে 1379 জন, মুসলিম ও খ্রিস্টান 1331 জন, আর হিন্দু সেখানে 48 জন। সমাজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে 209 জন, আর মুসলিম আর খ্রিস্টান মিলিয়ে 192 জন, হিন্দু মাত্র 17 জন। বিত্ত মন্ত্রণালয়ে 1008 জন, মুসলিম ও খ্রিস্টান 952 জন, আর হিন্দু মাত্র 56 জন। গৃহ মন্ত্রণালয়ে 409 জন, মুসলিম ও খ্রিস্টান 377 জন, আর হিন্দু 32 জন। প্রধান সচিব 26 জন, মুসলিম ও খ্রিস্টান মিলিয়ে 20 জন, আর হিন্দু মাত্র 6 জন। হাইকোর্টের বিচারপতি 330 জন, মুসলিম ও খ্রিস্টান 326 জন, হিন্দু মাত্র 4 জন। সুপ্রিম কোর্টের বিচারপতি 23 জন। এই যে তথ্য আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন। এখানে যে ছবিটি আছে, এই ছবিটা হচ্ছে সোনিয়া তনয়, প্রিয়াঙ্কা গান্ধীর ছবি। আর এই সরকারে কংগ্রেসের গর্ভজাত যে দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারে সামিল ছিলেন। আমি যদি ইতিহাস ঘাঁটতে আরম্ভ করি, আমি যদি একটার পর একটা তথ্য নিয়ে বলতে আরম্ভ করি, সিপিএম এর নেতাদের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আমার পূর্ববর্তী বক্তারা সিপিএম এর দিকে এতটুকু ছোঁয়া দেয়নি। এটা তো কংগ্রেসের একটু আংশিক আপনাদের বললাম। ধর্ম নিরপেক্ষতার প্রসঙ্গ টেনে সিপিএম এর নেতারা মনে মনে ভাবছে এই বিজেপির নেতাগুলো তো বেশ ভালোই আছে, এরা একতরফা দিদির গোষ্ঠীর পিন্ডি চটকাচ্ছে, আমাদেরকে তো কিছু বলছে না। ওরা সিপিএম এর নেতারা ওই গোপের ফাঁকে ফাঁকে মুচকি মুচকি হাসছে, আর চায়ের দোকানে ঢুকু ঢুকু চা খাচ্ছে, আর মনে মনে ভাবছে যে আমাদের কি কিছু কেউ পালিশ করবে না। একদম চিন্তা করবেন না, আপনাদের পালিশ করবার জন্য আমি আছি না, আমি আপনাদের পালিশ করব। আপনারা ভিডিও করলে করতে পারেন, এখানে সাংবাদিক এসেছেন, ওনারা ভিডিও করছেন, আমিও ভিডিও করছি, আর আমি চ্যালেঞ্জ করেই বক্তব্য রাখি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে রাজনৈতিক দলের বয়স আমি 1920 সাল থেকে ধরছি, তার কারণ 1920 সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সম্মেলন হয়েছিল দিল্লির কাছে কানপুরে। আমি সেখান থেকেই বয়সটা ধরছি। তাহলে 1920 সাল থেকে 2000 সাল পর্যন্ত কত বছর হলো? 80 বছর। আর আজ হচ্ছে 2026 সাল, তাহলে কত হলো? ওদিকে 80 বছর আর এদিকে 26 বছর। এখন পুরো বলা যাবে না, সবে 26 সাল পড়েছে,
জানুয়ারি মাস চলছে, তো 25 বছরই ধরুন, তাহলে কত হলো? 105 বছর যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা এই ভারতবর্ষে বিচরণ করছেন, অর্থাৎ রাজনীতি করছেন, আপনাদের ইডিওলজি যদি ভারতবর্ষের মানুষের তথা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হতো, তাহলে আজকে আমাদের যশস্বী বিশ্ব বরেণ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস থাকতেন না, আপনাদের কোন নেতা প্রধানমন্ত্রী হতেন। তা কিন্তু হতে পারেনি। কেন জানেন? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থিওরি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির থিওরি হলো অ্যাসিহিলেশন, ডেস্ট্রয়েড, মানে খতম করে দেওয়ার রাজনীতি। যে কমিউনিজমের জন্ম রাশিয়া, ইউরোপ, জার্মান, রোমানিয়া, আলবেনিয়া, চীন, মূলত কমিউনিজমের বিশ্বাসী এবং কমিউনিস্ট কান্ট্রি। আজকের দিনে কমিউনিজমের তত্ত্ব মার্ক্সবাদ, মাওবাদ, লেনিনবাদ, স্তালিনবাদ সমস্ত মতবাদ একেবারে বাদ হয়ে গেছে। কার্ল মার্ক্সের মূর্তি রাশিয়ার রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, এটা অতীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের আমি প্রশ্ন করতে চাই, আপনাদের ইডিওলজি যদি মানুষের গ্রহণযোগ্য হতো, তাহলে বিগত 34 বছর ধরে আপনারা যে কুশিক্ষার মাধ্যমে খেটে খাওয়া গরিব মানুষদের মধ্যে বিভেদের রাজনীতি করে বিজেপির সম্বন্ধে বিষ ও বৃক্ষ রোপণ করে আপনারা দীর্ঘদিন ধরে প্রবঞ্চনার রাজনীতি করে এসেছেন, আজকে মানুষ তার জন্য যোগ্য জবাব দিয়েছে। 2011 সালে আপনাদের সমূলে উৎখাত করে আপনাদের যোগ্য জবাব দিয়েছে। তাই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আপনাদের রাশিয়া খান খান হয়ে গেছে। আপনাদের স্মরণ করিয়ে দিই, আপনাদের কমিউনিজম নেতা চেসেস্কুর কথা মনে আছে? কোন সাধারণ গরিব মধ্যবিত্ত দিনমজুর, ক্ষেত মজুর এইসব তত্ত্ব কথা, এইসব দর্শনের কথা, এই সমস্ত নাম তারা শোনেনি। আমি আপনাদের এই সান্ধ্যকালীন পরিবর্তন সভার মঞ্চ থেকে আমি নামগুলো স্মরণ করিয়ে দিতে চাই। যে রোমানিয়ার চেসেস্কু আত্মহত্যা করেছেন, যে রোমানিয়ার চেসেস্কু শোনা যায় তার বাড়ির পায়খানার প্যান্টটা পর্যন্ত সোনা দিয়ে বাঁধানো, যে কম্বোডিয়ার কমিউনিস্ট নেতা পল পট, সিপিএম এর নেতারা নিশ্চয়ই নাম শুনেছেন, আমার কাছে প্রমাণ আছে, সেই পল পটের ছবি আছে। সেই পল পট জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছে, লক্ষ লক্ষ নরনারীর বিভীষিকা চালিয়ে নোংরা রাজনীতি করে গণহত্যা করেছিল। পল পট ইতিহাস থেকে মুছে গেছে। যে চীন কমিউনিস্ট কান্ট্রি, সেই চীনের রাষ্ট্রনায়ক শি জিনপিং, এই দেখুন শি জিনপিং এর ছবি আমার হাতের মধ্যেই রয়েছে। যারা দেখতে চান মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কোন নেতা, এখানে এসে দেখে যান কমিউনিস্ট চীন কিভাবে রাজতন্ত্র চালিয়ে
সেখানে আমি এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বন্ধু মা ভগ্নী শিক্ষিত বিবেকবান মুসলিম সমাজের মানুষের কাছে আমি তথ্য প্রমাণ দিয়ে আজকে বক্তব্য রাখতে চাই এবং আপনাদের জ্ঞাতার্থে আমি জানাতে চাই। টাইমটা বলতে এই যে কাগজটা আমি গুগল থেকে বার করেছি, আপনারাও বার করতে পারেন। পশ্চিমবঙ্গের মাকু আর সেকু, মাকু সেকু আর তিনু, তিনটে দলকেই বলছি। সেকু মানে সেকুলার, মাকু মানে মার্ক্সবাদ, আর তিনু মানে তৃণমূল। ধর্ম নিরপেক্ষবাদী, শুধুমাত্র সংবিধানের একটি ধারা এই সেকুলারিজম, এই তত্ত্ব খাড়া করে দেশের মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে, ভুল বুঝিয়ে নোংরা রাজনীতি করে তারা রাজনীতি করে এসেছেন। তাই সেকু মাকু তিনু আপনাদের আমি দেখিয়ে দিতে চাই। আমাদের পশ্চিমবঙ্গের মাকুরা সেকুরা দেশদ্রোহীরা, দুনিয়ার মুসলমান এক হও। এই যে স্লোগান আপনারা তুলেছেন, আপনাদের বুকের পাটা থাকলে একবার চীনে যান না, কতটা আপনাদের বুকের পাটা আছে। কি হয়েছে? এই শি জিনপিং তার সরকার থাকাকালীন উনি তো অনন্তকাল ধরে চীনের রাষ্ট্রপতি। উনি তিয়েনানমেন স্কয়ারে 10,000 যুবক ছাত্র ছাত্রীদেরকে প্রকাশ্য দিবালোকে নির্বিচারে গুলি করে মেরেছে। এই ঘটনা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা অতীতে নিশ্চয়ই জানেন। চীনের সরকারের ফতোয়া 16 বছরের কম বয়সে কেউ মসজিদে যেতে পারবে না। মসজিদে লাউড স্পিকার, আজান দেওয়া নিষিদ্ধ। নামাজ ছাড়া মসজিদে অন্য কোন ধর্মীয় আলোচনা, শিক্ষা ইত্যাদি নিষিদ্ধ। দাড়ি, টুপি, বোরখা, হিজাব নিষিদ্ধ। শিশুদের ইসলামিক নামের বদলে চীনের নাম রাখতে হবে। সমস্ত মসজিদে জাতীয় পতাকা তোলা বাধ্যতামূলক। তাই বাধ্যতামূলক এই যে ফতোয়া চীনের সরকার জারি করেছে, আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতাদের বুজরুকি মেরে রাজনীতি করেন চান, বাপের বেটা হলে চীনে গিয়ে প্রতিবাদ করুন, গিয়ে বলুন বিশ্বের মুসলিম এক হও। বুকের পাটা আছে। আর তৃণমূলের নেতারা বলতে পারবেন মুসলমানদেরকে নিয়ে রাজনীতি করছেন। আপনারা বলুন চীন সরকার কেন এই ফতোয়া জারি করেছে? বুকের পাটা আছে। শুধু পাইতারামি মারবেন পশ্চিম বাংলায়। ধর্ম নিরপেক্ষ শব্দটা কোথা থেকে এসেছে? ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলারিজম। আপনারা অক্সফোর্ডের ডিকশনারি খুঁজে দেখে নিন। সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষ নয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি অক্সফোর্ডের ডিকশনারি খুঁজে দেখেছি।
সেকুলার শব্দের অর্থ ধর্ম নিরপেক্ষ নয়। তথাপি দীর্ঘ ৭৭ বছর ধরে এই ধর্ম নিরপেক্ষবাদী সমস্ত বিজেপি রাজনৈতিক দলের নেতারা এটাকে হাতিয়ার করে তারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসেছেন। আমি প্রমাণ দিয়ে দেব, ধর্ম নিরপেক্ষ সংবিধানের রচয়িতা ডক্টর ভীমরাও আম্বেদকর তিনি সংবিধানের সংযোজন করেননি। 1976 সালে যখন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি 23 বার সংবিধানে সংশোধন এনেছিলেন। 1976 সালে ওনার 2/3 মেজরিটি ছিল, তাই সংবিধানের মধ্যে এই সেকুলার শব্দটা গুঁজে দিয়ে দেশবাসীর সঙ্গে প্রতারণা করে আজকে তারা রাজনীতি করছে। যদি ধর্ম নিরপেক্ষতার প্রতি আপনাদের এতটাই নিষ্ঠা, এতটাই শ্রদ্ধা থাকে, তাহলে বিজেপির সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে আমি প্রশ্ন রাখছি, আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি তার বয়স হলো কত বছর? 1980 সালে 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করার পরে ওদিকে গেল 20 বছর আর এদিকে গেল 25 বছর। তাহলে 45 বছর ধরে ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষে সরকার পরিচালনা করছে। ভারতীয় জনতা পার্টির মূল এজেন্ডা, তাদের মূল দর্শন, তাদের ইডিওলজি, তাকে পাথেয় করে আজকে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করছে। তাই ভারতীয় জনতা পার্টির দর্শনটা উল্লেখ করা খুবই স্বাভাবিক। আমি আপনাদের কাছে তার তথ্য তুলে ধরতে চাই। ভারতীয় জনতা পার্টির আত্মপ্রকাশ করার পর বিগত 45 বছর ধরে ভারতীয় জনতা পার্টি সেই আদর্শ, সেই নীতি নির্ধারণের মাধ্যমে রাজনীতি করে এসেছে। কোন নীতি? আমাদের প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের ভারতবর্ষের প্রাণ পুরুষ, বিশ্বের আরেক শ্রেষ্ঠ ভারতরত্ন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, বিষ্ণুকান্ত শাস্ত্রী, প্রয়াত তপন সিকদার থেকে আরম্ভ করে কেন্দ্রীয় বহু নেতৃত্বের তত্ত্বাবধানে 1980 সালে ভারতীয় জনতা পার্টি নামে আত্মপ্রকাশ করা হয়েছে। তারপর থেকে যে আদর্শ, যে দর্শনকে পাথেয় করে আমরা রাজনীতি করছি, মূল দর্শনে যেটা আছে অনেকেই জানেন না। কি করে জানবেন? বিজেপির মিটিং হলে বিজেপির বক্তব্য আপনারা মুখ বেঁকিয়ে কানে তুলো দিয়ে পাশ কাটিয়ে চলে যান, বিজেপিকে ঘৃণার চোখে দেখেন। কান খুলে শুনে রাখুন, ভারতীয় জনতা পার্টি আগামী ভবিষ্যৎ। তাই ভারতীয় জনতা পার্টি তৎকালীন দিনের যে ইডিওলজি, কি চেয়েছিলেন তৎকালীন দিনের নেতারা? তারা চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিরোধ করো, প্রয়োজন হলে প্রতিশোধ নাও। তার সঙ্গে সঙ্গে আরো কয়েকটি নীতি এবং দর্শনকে পাথেয় করে সেদিনে সোচ্চার হয়েছিলেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, সুকুমার বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে আরম্ভ করে রাজ্যের এবং কেন্দ্রের নেতৃত্বের সেই দর্শন সারা ভারতবর্ষে
প্রত্যেকটি নাগরিকের জন্য এক আইন, এক প্রধান, এক বিধান, ঋণ মুক্ত কৃষাণ, কর মুক্ত বাসস্থান, শোষণহীন হিন্দুস্তান। তাকে পাথেয় করে ভারতীয় জনতা পার্টি আজকে ৪৫ বছর ধরে রাজনীতি করছে। আমি এই প্রসঙ্গ এই কারণে টানলাম, ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা করতে গিয়ে আজকে এই যে এক আইন, এক নিশান, এক বিধান, তাকে মান্যতা দেবার জন্য ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, বাংলার বাপ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের যোগ্য সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তার জীবন বলিদানের মাধ্যমে ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আজ এই বাজারে বসে যারা আমার বক্তব্য শুনছেন, এই পশ্চিম বাংলার সমস্ত নাগরিক আজকে পশ্চিম বাংলায় আছেন, তার জন্য যিনি শহীদ হয়েছেন তিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। কাশ্মীরের বুকে তিনি ওই এক আইন, এক নিশান, এক বিধান, তাকে প্রাধান্য দেবার জন্য তৎকালীন সময়ে পণ্ডিত জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করে কাশ্মীর যাত্রা করেছিলেন। কারণ কাশ্মীরের বুকে যে জঘন্যতম ৩৭০ ধারা নামক ধারাটা যা লাগু করেছিল, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তানের জন্ম দিয়ে কাশ্মীরের বুকে এই বিষ বৃক্ষ রোপণ করার মাধ্যমে কাশ্মীরের মুসলিম সমাজের মানুষদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে ৩৭০ ধারা লাগু করা হয়েছিল সেটা টেম্পোরারি ছিল। কিন্তু পরবর্তীকালে যতগুলো সরকার এসেছে, কোন সরকার এই ৩৭০ ধারা বাতিল করার কথা মুখেও আনেনি। একমাত্র ব্যতিক্রম ভারতীয় জনতা পার্টি, একমাত্র রাজনৈতিক দল যারা ৩৭০ ধারা বাতিল করার জন্য প্রতিটি ক্ষেত্রে তারা সোচ্চার হয়েছে। আর আমি তো আমার দীর্ঘ ৪১ বছরের রাজনৈতিক জীবনে আমি ইতিমধ্যে কয়েক হাজার জায়গায় বক্তব্য রেখেছি। আর আমার বক্তব্যের মূল এজেন্ডা ছিল কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করতে হবে। আজকের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সেই ৩৭০ ধারাকে সমূলে বিনাশ করে দিয়ে ভারতবর্ষের নাগরিকের সুস্থিতি, তাদের স্বাধিকার, তাদের স্বাভিমান, মুসলিম মা বোনের অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ৩৭০ ধারায় কি আছে কজন জানেন? কজন বিজেপি রাজনৈতিক দলের নেতারা জানেন? আমার কণ্ঠস্বর এতদ অঞ্চলের পার্শ্ববর্তী বাড়ির কর্তব্যরতা মা ও পিতৃস্থানীয় আমার সমবয়সী তাদের জ্ঞাতার্থে আমি আজ এই মঞ্চ থেকে আপনাদের জানাতে চাই, কাশ্মীরে ৩৭০ ধারা লাগু থাকার জন্যে আপনারা কেউ রেহাই পাননি। প্রতিটি ভারতবাসীর নাগরিককে দৈনিক ভর্তুকি দিতে হয়েছে ওই ৩৭০ ধারা আইনটা চালু থাকার জন্য। বিশেষ সুবিধা কি? কাশ্মীরের মুসলিমরা ৫০ পয়সা কেজি দরে বাসমতি চাল খাবে, ১ টাকা কেজি ভোজ্য তেল খাবে, ৮০ পয়সা কেজি দরে চিনি খাবে, ১ টাকা কেজি ডাল খাবে,
2 টাকা কেজি খাসির মাংস খাবে। MA পাস পর্যন্ত বিশেষ করে মুসলিম সমাজের ভাই বোনেরা MA পাস পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে কোন মন্ত্রী যদি ইচ্ছা করে কাশ্মীরে 1 ছটাক জায়গা কিনবো, সেই জায়গা কিনবার ওই জঘন্য আইনের জন্য তাদের অগ্রাধিকার ছিল না। আর এর জন্য আপনি কি ভর্তুকি দিয়েছেন? এই এক আইন, এক নিশান, এক প্রধান, তাকে প্রাধান্য দিতে গিয়ে অটল বিহারী বাজপেয়ী প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী। 13 মাসের সরকারের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বললেন যে ভারতবর্ষের মানুষের মাথা থেকে ঋণের বোঝা কমাতে হবে। আপনারা জানেন? কি করে জানবেন? কোন নেতার কাছে শুনেছেন? আমার কাছে শুনুন। তৎকালীন সময়ে অর্থাৎ 1998 সালের যে স্ট্যাটিস্টিক্স, একটু জলের ব্যবস্থা বলে দেবে, সিগন্যাল দেবে। 1998 সালের যে স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স বলছে তৎকালীন সময়ে ভারত সরকারের মাথায় 5,57,000 কোটি টাকা বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের বোঝা। তৎকালীন সময়ে একজন শিশু জন্মগ্রহণ করলে 38,000 টাকা ঋণের বোঝা নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হয়। আর কাশ্মীরের বুকে ওই 370 ধারা লাগু থাকার জন্য তৎকালীন সময়ে 2 লক্ষ কোটি টাকা বাড়তি ঋণের বোঝা ভারত সরকারের মাথায় চেপে বসেছিল। তাই আমার প্রধানমন্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পদক্ষেপ নিলেন ভারতবাসীর মাথা থেকে ঋণের বোঝা কমাতে হবে। সেই ঋণের বোঝা কমানোর জন্য তিনি 13 মাসের সরকারে $30 মিলিয়ন ঋণ পরিশোধ করলেন। আর উনি প্রধানমন্ত্রী হবার আগে দেশের সোনা বিদেশের কাছে বন্ধক রেখেছিল। আজকে যে মা বোনরা 60,000 70,000 টাকা ভরি সোনা কিনছেন, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী না হলে আজকে 2 লক্ষ টাকা ভরি আপনাদের সোনা কিনতে হতো। অটল বিহারী বাজপেয়ী সেই বিদেশ থেকে সেই সোনা ছাড়িয়ে নিয়েছে, মা বোনেদের মুখের হাসি ফুটিয়েছে। বিজেপির মঞ্চে বক্তব্য ওই 2-4 মিনিটে 10 মিনিটে হয় না, আর আমার তো হবেই না। আমি শুরু করলে আমি কখন শেষ করব তার কোনো লিমিটেশন নেই, আমাকে থামাতে হয়। আমাকে অনেক জায়গায় এইরকম পিছনে পাঞ্জাবির ঝুল ধরে টেনে আমার হাতে চিরকুট ধরিয়ে আমাকে থামাতে হয়। তো আমি অনর্গল, আমার এত ক্যাপাসিটি আছে, আমি অনর্গল। যারা শুনছেন, এখানে আমি 4 ঘন্টা কন্টিনিউ বক্তব্য রাখার মতো আমার কাছে ক্যাপাসিটি আছে। আমার বয়সও হয়ে গেল। আমার পুরনো সাথী, আমাদের শ্রদ্ধেয় উদয়দা, সাক্ষী গোপাল ঘোষ, এরকম বহু নেতার সঙ্গে রোজদা বেঁচে আছে, কানপুর স্কুলের মাস্টারমশাই ব্রজদুলাল বন্ধু, সেই সময় একসঙ্গে আমরা রাজনীতি করেছি, বহু জায়গায় বক্তব্য রেখেছি। পরবর্তীকালে শুনেছিলাম
উনি ছেড়ে দিয়েছেন, জানি না এখন বর্তমান কি অবস্থায় আছেন। উনি একজন সুবক্তা, উনি এইভাবে তথ্য সহ বক্তব্য রাখতেন। তো আমি যে প্রসঙ্গে এই যে কাশ্মীরের 370 দ্বারা লাগু থাকার জন্য আপনাদেরকে কিভাবে ভর্তুকি দিতে হয়েছে, প্রতিটা ভারতবাসী কিভাবে ভর্তুকি দিয়েছেন, আপনার করের টাকাও ওই কাশ্মীরে বিশেষ সুবিধা থাকার জন্য আপনাকেও গুনতে হয়েছে। চলছে, ধরুন একটা দেশলাই কাঠি, একটা দেশলাইয়ের বাক্স অতীতে কিনতে হলে 50 পয়সা কি 4 আনা দাম ছিল। ওই দেশলাইয়ের প্যাকেটটায় আপনাদের যারা প্রবীণ ব্যক্তি তারা নিশ্চয়ই জানেন, ওতে একটা চক্রমার্কার টিকিট লাগানো থাকতো, সিল করা থাকতো। এই দেশলাইয়ের প্যাকেটটায় ওই টিকিটটা দেশলাই কোম্পানি না কিনলে সে বাজারে দেশলাই কাঠি বিক্রি করতে পারবে না। যদিও ওটা এখন উঠে গেছে, এখন ওপেন হয়ে গেছে। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য, ওই যে দেশলাই কাঠির বাক্সে সিল করা থাকতো, সেন্ট্রাল গভর্নমেন্টের যে লোগো ওইটা দিয়ে সিল করা হতো। শুধু একটা দেশলাই কাঠি দিয়ে বলছি, আপনি দৈনিক কোটি কোটি মানুষ ওই দেশলাই কাঠির মাধ্যমে আপনি ভারত সরকারকে কর দিয়ে এসেছেন। আর সেই করের টাকায় তাদেরকে জামাই আদরে লালন পালন করে জঙ্গিবাদের জন্ম দিয়েছে। আর ভারতবর্ষের নাশকতামূলক কারবার দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছে। সে ব্যাখ্যায় গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। তো যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। আমি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে আমি প্রশ্ন করতে চাই যে কাশ্মীরের 370 ধারা লাগু থাকার জন্য 3,25,000 হিন্দু পণ্ডিত নিজের দেশে তারা উদ্বাস্তু হলো। কেন হলো? আমি দিদির কাছে প্রশ্ন করি, কাশ্মীরে 370 ধারা লাগু থাকার জন্য ভূমিপুত্রদের অন্য রাজ্যে রেল স্টেশনে ঝুপড়িতে বসবাস কেন করতে হয়েছে? এই তৃণমূলের নেতাদের, সিপিএম এর নেতাদের আমি প্রশ্ন করতে চাই, কাশ্মীরে 3,25,000 হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতদেরকে বিতাড়িত করা হয়েছিল। একটা কথা বলেছেন, একটা বিবৃতি দিয়েছেন, আর বিজেপি বললেই যত দোষ। বিজেপি তথ্য প্রমাণ দিয়ে বক্তব্য রাখে। তো আমার প্রাণ পুরুষ শ্রদ্ধেয় প্রয়াত ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই মন্ত্রে দীক্ষা নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি করি। তাই ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ হলেন ওই কাশ্মীরের ওই পাসপোর্ট প্রথা বাতিল করার জন্য তিনি জওহরলাল নেহরুর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে গেলেন। পার্লামেন্টে সিংহের ন্যায় গর্জন করলেন, আমি কাশ্মীর যাব, কার ক্ষমতা আছে আমাকে আটকাবে? উনি কাশ্মীর যাত্রা করলেন। তখন গোটা পশ্চিমবাংলা, গোটা ভারতবর্ষের রাজনীতির আকাশে সুনামির ঝড় ওঠার মতো আছড়ে পড়েছে গোটা ভারতবর্ষের জনতা জনার্দন। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গেলেন, আর কাশ্মীরের শ্রীনগরের জেলে তাকে বন্দি করে রাখা হলো। আর তাকে স্লো পয়জন করে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন নিতে তিনি ভয় খেতেন। তাকে জোর করে স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন দিয়ে এমন একটা কুঠরির মধ্যে রাখা হয়েছিল, যে কুঠরি মানে সাধারণ বিচরণ করবার মতো পরিস্থিতি ছিল না। তৃষ্ণার্ত অবস্থায় তাকে জল দেওয়া হয়নি, তার চিকিৎসার জন্য সুব্যবস্থা করা হয়নি। তাকে স্লো পয়জন করে মেরে ফেলে স্বাধীন ভারতের একজন বীরকে তারা শহীদের স্বীকৃতি দিল। ওনার মা যোগমায়া দেবী বারে বারে জওহরলাল নেহরুর কাছে চিঠি লিখেছিলেন যে আমার পুত্র শ্যামাপ্রসাদের মৃত্যু কেন হলো, শ্বেতপত্র প্রকাশ করুন।
দীর্ঘ ৪৫ বছরের কংগ্রেস শাসনে একদিনের জন্য সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই আমরা বিজেপি করি, আমি বিজেপি করি, আমি প্রচন্ড অহংকার করি, আমি বিজেপি করি, প্রচন্ড গর্ববোধ করি। এই কারণে গর্ববোধ করি, আমার দলের প্রধানমন্ত্রী ভারত কেশরী, আমার দলের প্রধানমন্ত্রী বিশ্ব বরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সুকৌশল এবং বলিষ্ঠ রাজনীতির জন্য আজকে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ভারতীয় জনতা পার্টির নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। আপনারা জানেন, তৃণমূলের নেতাদের বলছি, আপনারা বলছেন বিজেপিকে বুঝে নেব, আপনারা বলছেন বিজেপির কচু কাটা করব, বেশি লাপালাপি করো না, হুঙ্কার ধুঙ্কার দিচ্ছেন। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আজকের দিনে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার বিস্তৃতি এসেছে, সারা বিশ্বের, সারা পৃথিবীর শ্রেষ্ঠতম এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের স্বীকৃতি অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। আর আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ইতিমধ্যেই তার যে জনমুখী প্রকল্প, 134টা জনমুখী প্রকল্পের যদি আমি একটা একটা করে ব্যাখ্যা করতে থাকি, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন। তাই কয়েকটি কথা বলে আমার বক্তব্যে আমি বিরাম দেব। যারা তৃণমূল করছেন, যারা সিপিএম করছেন, যারা কংগ্রেস করছেন, আমি তাদেরকে প্রশ্ন করছি, বলুন তো, আমার প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ এই নীতি প্রণয়ন করে যে ভারতবাসীর জন্য 140 কোটি জনগণের জন্য তিনি যে যোজনাগুলো ঘোষণা করেছেন, সেই যোজনার সুফল কি আপনারা পাননি? আমি আপনাদের প্রমাণ দিয়ে দিচ্ছি। জনধন যোজনা, অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে আজকে যেখানে মোদিজি 2014 সালে প্রধানমন্ত্রী হবার আগে পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স, সারা ভারতবর্ষের 68% মানুষ, সারা ভারতবর্ষের 68% মানুষের ব্যাংকের কোনো খাতা ছিল না। 6 লক্ষের ওপরে ব্যাংক থাকা সত্ত্বেও ব্যাংক মুখী করেছেন আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। এর মধ্যে কি আছে জানা আছে আপনাদের? এই শুধু একটা যোজনাতে ইতিমধ্যেই 1,34,00,000 মানুষ 2 লক্ষ টাকা করে এই জনধন যোজনা থাকার জন্য তারা উপভোক্তারা তার সুফল পেয়েছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা, প্রধানমন্ত্রীর সুরক্ষা বীমা যোজনা, আবাস যোজনা, উজালা গ্যাস যোজনা, স্বচ্ছ ভারত অভিযান যোজনা, আর 82 কোটি মানুষকে আজকে বিনামূল্যে যে খাদ্যশস্য দিচ্ছে আমার প্রধানমন্ত্রী। এটা কি কোন তৃণমূলের নেতারা নেয় না এই সুফলটা? সিপিএম এর নেতারা কি এই সুফলটা নেয় না? এই জনধন যোজনার 1,34,00,000 মানুষ যে 2 লক্ষ টাকা করে পেয়েছে, কৌশল বিকাশ যোজনার মাধ্যমে 2 কোটির উপরে মানুষ চাকরি পেয়েছে, এই সুফল কি তৃণমূলের নেতারা কর্মীরা নেয় না? অঙ্গনওয়াড়ি, শিশু শিক্ষা কেন্দ্র, একল বিদ্যালয় তৃণমূলের নেতা। যাই হোক, বলতে গেলে অনেক সময় লাগবে, আমার টাইম হয়ে গেছে। তাই আমি সকল শ্রদ্ধেয় বর্গকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে
আগামী দিনে যদি আমি সুযোগ পাই আরো বিস্তারিত বহু কিছু বলবার আছে প্রধানমন্ত্রীর সাফল্য সম্বন্ধে আগামী দিনে বলবো। সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে বিরাম দিলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অন করা আছে वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম बीजेपी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ बीजेपी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ नरेंद्र मोदी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ जेपी नड्डा जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ नितिन नवीन जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ अमित शाह जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ दिलीप घोष जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ राज्य सभापति श्रमिक भट्टाचार्य जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ विरोधी दल नेता शुभेंदु अधिकारी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ वंदे मातरम বন্দে মাতরম वंदे मातरम বন্দে মাতরম बीजेपी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ बीजेपी जिंदाबाद জিন্দাবাদ জিন্দাবাদ भारत माता के জয় भारत माता के জয় আজকের পরিবর্তন সভা আমাদের এইখানেই শেষ হচ্ছে। প্রার্থনা আপনি যেখানেই থাকুন আমাদের মঞ্চের কাছে চলে আসুন। দাদা এই দেবুদা ওইখানে চলো এক মিনিট যাচ্ছি, আমার জিনিসটাকে ঠিক করে নিই। দেবুদা না খুলছি ইয়ে কর সংযোগ করে আগে সংযোগ করে ওই ওই তো